স্যারের কেবিনে অনুমতি নিয়ে ঢুকলাম। স্যার, আমাদের ডেকেছেন? হুম। ইসমাইল, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। প্লিজ, না করো না। তুমি যদি না করো তাহলে এই কাজ কেউ করতে পারবে না। তাছাড়া এটা ডিপার্টমেন্টের সম্মান শেষ হয়ে যাবে। স্যার, এভাবে বলছেন কেন? তাছাড়া আমাদের তো এই দেশের মানুষের জন্য। আমরা যদি তাদের রক্ষা না করতে পারি তাহলে আমাদের কেন এইভাবে তৈরি করা হয়েছে? আর কি করতে হবে সেটা বলেন স্যার। জানো, সিরাজগঞ্জে একজনকে নিরাপত্তা দিতে হবে, আর সেটা একমাত্র তুমি করতে পারবে। তাই সেখানে যেতে হবে। ওকে স্যার, তাহলে স্যার আমাকে তার ডিটেলস পাঠিয়ে দেন, আমি দেখি কি করতে পারি। বলে স্যারের কেবিন থেকে চলে আসলাম। সিরাজগঞ্জের কথা শুনে খুব অবাক হলাম, কেননা আমাদের দেশের বাড়ি সিরাজগঞ্জ। শুধুমাত্র একটা অপবাদের জন্য আজ এত দূরে, নিজের পরিবার ছাড়া, ভালোবাসার মানুষ ছাড়া। রাতে খাওয়া দাওয়া করে ল্যাপটপে একটু কাজ করছি, তখন একটা ইমেল এলো। তাদের ঠিকানার ছবি দেখে আমি অবাক, কেননা এটা আমার বাবার ছবি। কিন্তু হঠাৎ কি হলো যার কারণে বাবা স্যারের কাছে সাহায্য চাচ্ছে? আমি একজন নিরাপত্তার হেড। আমার আন্ডারে দেশের বড় বড় লোকের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের শত্রু থেকে সেফ রাখা, অন্য দেশের লোকদের নিরাপত্তার কাজ। আর আমার উপরের একজন আছে, সে হলো আমার স্যার। আমাকে খুব ভালোবাসে, নিজের ছেলের মতো। যাই হোক, আমি তাড়াতাড়ি স্যারের ফোন দিয়ে বললাম, হ্যাঁ ইসমাইল, বলো, এত রাতে কি হয়েছে? স্যার আমি কাল সকালে সিরাজগঞ্জ যেতে চাই। কিন্তু প্লিজ স্যার। আচ্ছা, তুমি সবকিছু রেডি করে রাখো। ধন্যবাদ স্যার। আমি সব কিছু রেডি করে ঘুমিয়ে পড়লাম, কেননা সকালে যেতে হবে। ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল একজন সৈনিক হব, দেশের মানুষদের সেবা করব। কিন্তু পরিবারের সবাই আমাকে দেখে নিশ্চিত ভাববে আমি এখানে কেন। আর বোন তো দূরের কথা, বোনের কথা মনে পড়তেই কান্না চলে আসলো। দুজন একসাথে কতই ঝগড়া করছি, এসব ভাবছি। না, এসব আমি কি করছি? আমি তাদের কেউ না, একজন নিরাপত্তা সৈনিক। তাদের নিরাপত্তা দিতে আমাকে পাঠানো হয়েছে, তাদের সাথে এক হওয়ার জন্য নয়। তাদের বলা যাবে না আমি তাদের সন্তান। জানি এত বছর পর আমাকে দেখে অবাক হবে, তাতে আমার কি? এসব ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসলাম। দারুণ চাচা আমাকে দেখে বলল, তুমি আমাদের সাহেব না? সরি চাচা, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাকে এখানে পাঠানো হয়েছে এই ইব্রাহিম স্যারের বাড়ি। দাঁড়াও, আমি সবাইকে ডাকছি। হুম বলে দারুণ চাচা চলে গেল সবাইকে ডাকতে। আর আমি গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখলাম পরিবারের সবাই আমার দিকে আসছে, সাথে বাবাও আমাকে দেখে। কেউ কথা বলছে না, তো আমি বললাম, হ্যালো স্যার, আমাকে এসএসএফ থেকে পাঠানো হয়েছে। তুমি আমার ইসমাইল না? সরি স্যার, আমি আপনার স্পাইল মানে এটা বুঝলাম না। না, কিচ্ছু না। বলে আমাকে একটা রুম দেখিয়ে দিল। বলল দারুণ চাচাকে বাবা নিশ্চয়ই বুঝতে পারছে আমি কেন এমন করছি, সবার এমন অবস্থা কেন। বলে স্যারকে ফোন দিয়ে বললাম আমি চলে আসছি, অনেক জার্নি করে আসছি। তাই গোসল করে শুয়ে পড়লাম আর ভাবছি আমার অতীত। সুমাইয়া, শোন, আমাদের মনে হয় রিলেশন করা ঠিক হবে না, কারণ পরিবারের কেউ যদি জানতে পারে তাহলে অনেক সমস্যা হবে। দেখ ইসমাইল, আমি তোকে অনেক ভালোবাসি। আর চাচাকে বা মা বাবাকে আমি ঠিক ম্যানেজ করতে পারবো। তাই তুই আমাকে না করিস না। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি কি তোকে ছাড়া থাকতে পারবো? বলে সুমাইয়াকে জড়িয়ে ধরলাম। আমি ইসমাইল সরকার, আর এতক্ষণ যার কথা বললাম সে হলো সুমাইয়া, আমার ভালোবাসার মানুষ প্লাস চাচাতো বোন সুমাইয়া। আমাকে অনেক ভালোবাসে আর আমিও। আমরা এক ভাই এক বোন, কিন্তু বাবা চাচা যে রাগী মানুষ আমাদের কখনো মেনে নেবে না। আর আমার বাবা একজন শহরের টপ বিজনেসম্যান, তার কথা এলাকার মন্ত্রীরাও কাঁপে। তার হিসাবেও আমার পরিবার সবাই। যাই হোক, গল্পে ফিরে যায়। মা, আমি কলেজে যাচ্ছি। দাঁড়া, সুমাইয়াকে সাথে নিয়ে যা। কেন? আমি কি ওর বডিগার্ড যে সাথে নিয়ে যেতে হবে? হুম, তুই আমার বডিগার্ড, সারা জীবনের বডিগার্ড হয়ে থাকবি। ঠেকা পড়ছে আমার। আচ্ছা, এখন ঝগড়া বাদ দিয়ে নাস্তা করতে বস। সুমাইয়া আমার দেখে মুখ বেঁকিয়ে নাস্তা করতে বসলো, সাথে আমিও বসলাম সুমাইয়ার পাশে। কেননা সবাই জানে আমি আর সুমাইয়া একসাথে বসে খাওয়া দাওয়া করি আর ঝগড়া করি, কিন্তু আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, সেটা কেউ জানে না। তা যাই হোক। শোন, কাল আমার বাবা মা আর কাজিন আসবে। তাই আমাকে এখন বলছিস তুই? কারণ সুমাইয়ার মা বাবা মানে আমার চাচা চাচিরা দেশের বাইরে থাকে, তাই। তো আমি শুনলাম সকালে, তাই তো এখন বললাম। ও আচ্ছা, চল আজকে কোথা থেকে ঘুরে আসি। হুম, চল। বলে আমি আর সুমাইয়া ঘুরতে বেরিয়ে পড়লাম। বিকেলে আমি আর সুমাইয়া বাসায় যাচ্ছি, তখন দেখলাম বাবা বাসায় যাচ্ছে। বাবা তার মানে আব্বু এখন বাসায় যাবে, আর আমি যদি বাসায় না থাকি তাহলে তো শেষ। সুমাইয়া, এখন কী হবে? কি হয়েছে বল। আরে ওই দেখ, বলে বাবাকে দেখিয়ে দিলাম। এখন কি হবে?
সেটাই তো, চল আপু আছে নিশ্চয়ই, ঠিক ব্যবস্থা করে ফেলবে। তাই যেন হয়। আমরা তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকতেই একজন ডাক দিল। তা শুনে আমার আর সুমাইয়ের গলার পানি শেষ। কই গিয়েছিলি? আমি তো বাবার কথা শুনে গলা শুকিয়ে গেল, কেননা আমি বাবাকে অনেক ভয় পাই, তাই কিছু বলছি না। আর মনে মনে বলছি আপু আসে না কেন, হঠাৎ করে দেখে আপু আসছে, তাই একটু ভয় কাটছে, কারণ আপু আমাকে অনেক ভালোবাসে তাই। বাবা ওকে বকছো কেন? হুম, আমার একমাত্র ছোট ভাই, তাই বাইরে যেতে তো পারে। দেখ না আপু, আমি কি এখনো ছোট আছি যে কোথাও যেতে পারবো না? এমন করে কি চলে বল আপু? বলে একা কান্না শুরু করলাম। আপনারা আবার বললেন না, তাহলে আমি শেষ। ঠিকই তো, আমার ভাই কি এখনো পিছিয়ে আছে কি? এখনো তো সময় বাইরে যাওয়ার। আপু কি যে বলো না, আমি তো এখনো শিশু। হয়েছে, আর ভাইয়ের পক্ষে কথা বলতে হবে না। যেদিন দেখবি সেদিন বুঝবি। দেখা যাবে। ধন্যবাদ আপু। হয়েছে, আর কষ্ট করতে হবে না। এখন বল কই গিয়েছিলি? আপু একটু ঘুরতে। আচ্ছা এখন যা, ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। একটু অপেক্ষা কর, আমি আসতেছি। আমি আর আপু সবসময় একসাথে খাই। খাওয়া দাওয়া শেষ করে গিয়ে শুয়ে পড়লাম, কেননা ক্লান্ত লাগছে তাই। শুয়ে শুয়ে একটাই কথা ভাবছি, সুমাইয়ের সাথে কি রিলেশন করা ঠিক হবে? আর সুমাইয়ের সাথে যদি প্রেম করি তাহলে পরিবার কেউ মেনে নেবে না। আর সুমাইয়া তো একটা পাগলি, যদি না করি তাহলে সব শেষ, মানে কিছু একটা করে বসবে। কী যে করি, এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে ইসমাইল কি আমার ভালোবাসা মেনে নিবে তো? ইসমাইলকে ছাড়া আমি থাকতে পারবো না। নিজের চাইতে ওরে ভালোবাসি। সকালবেলা ওই ওঠ, সেই কখন থেকে ডাকছি। আর কয়টা বাজে? আপু আর একটু। না, ওঠ, কলেজে যাবি না? 9টা বাজে। ও নো, আপু আরও আগে ডাক দেবে না? আজ মনে হয় আমি শেষ, কেননা সুমাইয়া আমাকে তাড়াতাড়ি কলেজে যেতে বলেছে তাই। এখন বলছিস আমি আগে ডাক দিলাম না? সেই কখন থেকে ডাকছি তোরে। থ্যাঙ্কস আপু। বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সুমাইয়া বসে আছে, তাই আমি গিয়ে ওর পাশে বসলাম আর বললাম, কিরে কখন আসলি? কিন্তু ও কথাই বলছে না, কারণ তো আপনারা জানেন আজকে দেরি করে উঠছি তাই। কেউ তো আমাকে ভালোবাসে না, কেউ আমারে সময় দেয় না। বলেই অন্যদিকে মুখ ফিরিয়ে বসে এলো। জানি মহারানের রাগ করছে, কি যে করি এখন। কেমন করে মহারানের রাগ ভাঙাই সেটাই ভাবছি। কিছুক্ষণ ভাবার পর পাশে দেখতে পেলাম ফুচকার দোকান, তাই সেখানে গিয়ে 1 প্লেট ফুচকা নিয়ে আসলাম, কেননা সুমাইয়া ফুচকা প্রিয় খাবার। দেখি মহারানের রাগ ভাঙাতে পারি কিনা। এখন আসছে ফুচকা নিয়ে, যা, তোর ফুচকা খাবো না। আচ্ছা আমি তুলে দিচ্ছি, এবার তো হা কর, এরপর আর দেরি হবে না, প্রমিস করছি। এই বলে সুমাইয়াকে ফুচকা মুখে তুলে দিলাম। সুমাইয়া খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে। হুম, তুই কি সারা জীবনের জন্য আমার হয়ে থাকবে? এভাবে প্রতিদিনই ফুচকা নিজের হাত দিয়ে খাইয়ে দিতে পারবি? দেখ সময়ই হয় না, তুই আমার চাচাতো বোন, পরিবার কখনো মানবে না। তুই শুধু একবার বলে দেখ ভালোবাসি, বাকিটুকু আমি দেখে নিব, প্লিজ। আমি আর সুমাইয়া কথা বলছি, আমার সময় হঠাৎ করে জান্নাত চলে আসে। ও আপনাদের জান্নাতের পরিচয় দিইনি। জান্নাত হচ্ছে আমার ক্লাসমেট, আমার বাবার বন্ধুর মেয়ে। আমাকে ভালোবাসে না, কিন্তু আমি বাসি না। অনেকবার প্রপোজ করেছিল, কিন্তু আমি না করে দিয়েছি। তারপরেও আমার পেছন ঘুরছে। সুমাইয়া এখনও জানে না জান্নাত আমাকে ভালোবাসে, কিন্তু এই সময় জান্নাত আমাকে এমন কথা বলবে যা কোনোদিন ভাবতে পারেনি। এই কথার জন্য আমি আমার পরিবার থেকে অবহেলা শিকার হই। আমার ভালোবাসার মানুষটির কাছেও থেকেও পেলাম অবহেলা, হারিয়ে ফেললাম তাকে। স্মাইল, তুমি তাহলে এই মেয়েটার জন্য আমাকে ভালোবাসতে পারছো না? দেখো জান্নাত, আমি তোমাকে ভালোবাসি না, তুমি এমন করছো কেন? আর আমি অন্যজনকে ভালোবাসি। তুমি নিশ্চয়ই জানো আমি যা চেয়েছি তাই পেয়েছি, আর তুমি আমারই হবে। তোমার জন্য আমি সব করতে পারি, এমনকি কাউকে খুন করতে পারি। আর আমি তোমার জন্য সব করতে পারি। দেখা যাবে। জান্নাত, তুমি ওর সাথে এমন করছো কেন? সুমাইয়া আর জান্নাত দুজন আগের থেকেই পরিচিত। সুমাইয়া চলো তো এখান থেকে, জান্নাত মনে হয় পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোমার জন্য। আমি তোমার ভালোবাসার জন্য পাগল। জান্নাত এটা কলেজ, এখানে কোনো সিন ক্রিয়েট করো না। তুমি আমার না হলে কারো হতে দেব না। আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতে পারি। সুমাইয়া চলো তো, বলেই চলে আসলাম। ইসমাইল, জান্নাত তোমাকে ভালোবাসে কবে থেকে? তুমি আমাকে এসব বলো নাই কেন? আসলে আমি আসলে কি? আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, এটা জান্নাতকে বললে কি হতো? নাকি আমি চুপ ছিলাম বলে তুমি কিছুই বলনি? সুমাইয়া শোনো, কোথায় যাচ্ছো? আরে আমার কথাটা তো শোনো। কি
শুনবো? হ্যাঁ, আমাকে তোমার পছন্দ নয় বলতেই পারতে, তাই বলে এইভাবে অবহেলা করবা? আমার কথা শুনে যা বাবা চলে গেল অন্যদিকে। ইসমাইল, তুমি আমাকে এখনো চিনতে পারোনি। জান্নাত কি জিনিস? যা করতে হবে তা কাল করতে হবে, কেননা সুমাইয়াকে সুবিধার মনে হচ্ছে না। আমি আর কলেজে না থেকে বাসা থেকে গেলাম, কারণ সুমাইয়া আর ক্লাস করবে না, ও বাসায় গেছে, তাই আমিও গেলাম বাসায়। কিরে, এত তাড়াতাড়ি চলে আসলি কেন? কেন, আমি তাড়াতাড়ি আসতে পারি না? তা না, সুমাই আসলে কিছুই বললো না, মনে হয় রেগে আছে। খাইছে রে, মনে মনে বলছি, কারণ সুমাইয়া রেগে গেলে সহজে রাগ ভাঙাতে পারা যায় না। দেখ তো কি হয়েছে সুমাইয়ের, আমি আর তোর চাচি মিলে রান্না করছি। হুম বলে নিজের রুমে চলে আসলাম, কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। বিকেলে ওই ইসমাইল, ওঠ, কয়টা বাজে দেখছিস? তোদের জ্বালা আর বাঁচবো না। কি হয়েছে তোদের আল্লাহ জানে। একজন এসে ঘুমিয়ে পড়েছে আর অন্যজন ঘরের দরজা বন্ধ করে কি করছে আল্লাহ জানে। ওঠ বলছি, তোর চাচিটাকে। একটু ঘুমিয়ে পড়ছিলাম, কিন্তু মার জন্য হলো না। ঘুম থেকে উঠে চাচিদের বাসায় গেলাম, নিচের তলায়। চাচি, কি হয়েছে, ডাকছো কেন? দেখ তো বাবা, সুমাইয়ার কি হয়েছে। কলেজ থেকে এসে রুমে কি করছে দরজা বন্ধ করে? আচ্ছা বলে সুমাইয়ার রুমের সামনে চলে আসলাম। সুমাইয়া, ওই সুমাইয়া, দরজা খোল, বলতেছি দরজা খোল। তুই যাবি এখান থেকে? এখানে আসছিস কেন? জান্নাতের কাছে যা। ও তো তোকে অনেক ভালোবাসে। আরে আমার কথাটা তো শোন। বলা মাত্র দরজায় কিছু পড়ার আওয়াজ হলো। আল্লাহ জানে কি আছে কপালে। তুই যাবি? না, এভাবে কাজ হবে না, তাই ভাবতে লাগলাম কি কি হ্যাঁ পাইছি বলে সুমাইয়া বলে, দেখো কে এসেছে। কে এসেছে? আরে জান্নাত এসেছে আর আমাকে জড়িয়ে ধরেছে। জান্নাত, কি করছো, ছাড়ো এসব। এসব শুনে সুমাইয়া রেগে দরজা খুললো আর আমি রুমে ঢুকলাম। আমার সাথে চিট করা, তাই না? বলে কিল ঘুষি দিতে লাগলো। আসলে তখন জান্নাত আসে নাই, ওর কথা বলে দরজা খুলছে, তাছাড়া হতো না। মিথ্যে কেন বলি? বলে আমাকে মারতে লাগলো। সুমাইয়া আমাকে মারছে, তাই আমি ওকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। তারপর সুমাইয়ার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলাম। কি যে মিষ্টি। আগে যদি জানতাম তাহলে আগে প্রেম করে প্রতিদিন কিস করতাম। হঠাৎ করে ইসমাইল আমাকে কিস করাতে আমি অবাক হয়েছি আর ওর কাছ থেকে ছোটার জন্য চেষ্টা করছি। কিছুক্ষণ পর ইসমাইল আমাকে ছেড়ে দিল। তোর ঠোঁটগুলো এত মিষ্টি কেন, শুধু খেতেই মন চায়। কুত্তা, তুই আমাকে কিস করলি কেন? আমি তোর কি হই, বউ নাকি গার্লফ্রেন্ড যে কিস করবি? তুই আমার বউ না প্রেমিকাও না, ভবিষ্যতে আমার মেয়ের মা, তাই। হ্যাঁ, ঠেকা পড়ছে তোর ভবিষ্যৎ মেয়ের মা হতে। কেন, আমার মেয়ের মা হতে সমস্যা কি? বলে সুমাইয়ার কোমরে এক হাত দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। ইসমাইল আমার কোমর ধরে ওর কাছে নিয়ে গেল। আমি ইসমাইলের নিঃশ্বাস শুনতে পাচ্ছি। তোর চোখে না কেমন একটা মায়া আছে, মানে সারা জীবন এভাবেই থাকি। আমি তো থাকতেই চাই, কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না। কে বলেছে আমি ভালোবাসি না? তোকে ভালোবাসি বলেই তোর কাছে সব সময় থাকি, অন্য মেয়েদের কাছে যায় না, কথা বলি না শুধু তোর কথা ভেবে। আইছে আমার মজনু। হুম। চল এখন খাওয়া দাওয়া করবি। না, এভাবে থাক না বলে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে দেখি দরজার সামনে মা দাঁড়িয়ে আছে। বাহ বাহ, কি সুন্দর ভালোবাসা। আর ইসমাইল, তোমার কাছে এসব আশা করি নাই। সুমাইয়া তোমার চাচাতো বোন হয়। আমি মাথা নিচু করে আছি, কিছু বলতে পারছি না। আম্মু, আমি ইসমাইলকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। তোরা তো জানিস তোদের বাবা কেমন, আর তোদের কখনো মেনে নেবে না। চাচি প্লিজ তুমি একটু ম্যানেজ করো, আর চাচা নিশ্চয়ই মেনে নেবে। আচ্ছা, দেখা যাবে। আগে ঠিক মতো লেখাপড়া শেষ কর, আর ইসমাইল কিছু একটা করবে, তখন আমি নিজেই বলবো তোমাদের কথা। ধন্যবাদ চাচি বলে জড়িয়ে ধরলাম। হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না আমাকে। রাতে খাওয়ার সময় মেঘলা শোন, কালকে আকাশ আসছে বিদেশ থেকে। আমি আর তোর গেলে একটু ব্যস্ত থাকবো। তুই আর জান্নাত কি এয়ারপোর্ট থেকে নিয়ে আসবি? আকাশ হলো আপুর ভালোবাসার মানুষ, প্লাস আব্বুর বন্ধুর ছেলে, জান্নাতের ভাই। হুম। আপু, আমি জানি বলে চিপায় কামড় দিলাম। হাই হাই, কি বলে ফেললাম? কি? কেমন করে? আসলে জান্নাত বলছিল আজকে। আল্লাহ, বাঁচলাম। আসলে আমি আকাশকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। জানেন তো, মেয়ে মানুষেও আমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারে ভিতর টিম একটা। এখানে তো অন্য কিছু মনে হচ্ছে আমার।
চুপচাপ খা, এত কথা বলিস কেন? বলে আপু উঠে গেল। কিরে ইসমাইল, ব্যাপারটা কি? আসলে আম্মু আব্বু আপু আকাশ ভাইয়াকে পছন্দ করে, আর ভাইয়াও পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। তাই আব্বু বলতেছি যে আপুর লেখাপড়া তো শেষ, ওইদিকে আকাশ ভাইয়াও চলে এসেছে, তাই আমাকে আর বলতে না দিয়ে। তাই এখন আমাকে বন্ধুর সাথে কথা বলে বিয়েটা ঠিক করতে হবে, তাই তো? হুম, কিন্তু মেঘলা কি এখন বিয়ে করতে চাইবে? সেটা আমার উপর ছেড়ে দাও। আচ্ছা, কালকে তো কাজ আছে, বন্ধুর সাথে কথা বলে দেখি, তারপর কি হয় দেখা যাবে। সকালে ওই ওঠ, কয়টা বাজে দেখছিস? 9টা বাজে, আকাশকে আনতে যেতে হবে। আপু, তোমার ভালোবাসার মানুষকে তুমি আনতে যাও, আমাকে যেতে হবে কেন? তুই উঠবি? আচ্ছা উঠছি, বলেই আসলাম। বল কি করতে হবে এখন? জান্নাত কখন থেকে বসে আছে, সময় নেই, চল। ওকে, বলে আমি আপু আর জান্নাতের গাড়িতে বসলাম। জান্নাত, তুমি আপুর সাথে পেছনে বসো। আপু, দেখেছো তোমার ভাই কেমন করছে আমার সাথে? তোর সাথে বসলে সমস্যা কি হয়? কিছু বললাম না, গাড়ি চালিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। বিমান ল্যান্ড করলো কিছুক্ষণ হলে, কিন্তু ভাইয়া আসতেছে না। কিছুক্ষণ পর দেখলাম ভাইয়া আর একটা মেয়ে আসছে। ভাইয়া এসেছে? বলে জড়িত হলো, কিন্তু আপু কিছু বলছে না, কারণ ভাইয়ের সাথে মেয়েটাকে দেখে। কেমন আছো মেঘলা? মেয়েটা কে? ভাইয়া আমার দিকে তাকালো, আমি অন্যদিকে তাকালাম। ও হলো... বলার আগে মেয়েটা বলল, আমি আকাশের বউ হই। কি বউ হয়? আমি মেয়েটার কথা শুনে কান্না করে চলে গাড়িতে বসে আসলাম। ভাইয়া তুমি বিয়ে করছো? আরে ও হলো আমার ফ্রেন্ড, একসাথে আসলাম তাই। সরি, আমি বুঝতে পারিনি, আমি তো মজা করে বলে ফেলেছি তাই। ভাইয়া, তোমার জন্য মেঘলা আপু কষ্ট পেল, তোমার জন্যই এখনো অপেক্ষা করছে। ভাইয়া আপু তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার সাথে মেয়েটাকে দেখে তো কান্না করার মতো অবস্থা। তারপরে রিয়া আপু যা বললো তাতে কি হয় আল্লাহ জানে। এবার একেবারে আপন করে নিব, চল বাসা যে আগে। গাড়িতে আপু কোনো কথাই বলে নাই। আকাশ ভাই অনেক চেষ্টা করছে, কিন্তু আপু বলে নাই। বাসায় এসে আপু রুমে চলে যায়। ইসমাইল, কি হয়েছে? মেঘলার এমন করে আসলে কেন? তারপর সব বললাম মাকে। ও, এই ব্যাপার, শোন, তোর আব্বু বলল তার বন্ধুর সাথে কথা বলছে, কালকে তোর আব্বুকে দেখতে আসছে। তুই গিয়ে তোর বোনকে বলিস কালকে রেডি হতে, আর সুমাইকে বলে কালকের জন্য আমার বাসায় এসে মেঘলাকে সাজিয়ে দেয়। ওকে যাচ্ছি, বলে চলে আসলাম সুমাইয়ার রুমে। কিন্তু ওরে দেখছি না। ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে, মনে হয় গোসল করছে। দেখলাম সুমাইয়া বের হলো, আমাকে এখনও দেখে নাই, শুধু শরীরে টাওয়াল জড়ানো। ওরা আমাকে দেখে চিৎকার দেওয়ার আগে ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করলাম। ওর টাওয়াল পড়ে গেল। হায় হায়, আমি কি কিছু দেখি নাই? তুমি এখানে কেন? আর আমার সব কিছু দেখে ফেলেছো? আমাকে কে বিয়ে করবে? হায় আল্লাহ, কার কপালে পড়লাম। আচ্ছা বাবা, আমি বিয়ে করবো ওকেই। সত্যি তো? আরেকটা কিস করি। যা দুষ্টু, বলো তো কেন আসছো? তারপর সব বললাম। ওকে, আমি আসবো, এখন যাও। আচ্ছা যাচ্ছি। আর শোনো, তোমার ওখানের তিলটা অনেক সুন্দর। কোন জায়গায় সেটা জিজ্ঞেস করেন না পাঠক পাঠিকারা। তোমারে তো আমি। ওকে যাচ্ছি, বলে আপু রুমে চলে আসলাম। আপু, ওই আপু, এখনো কান্না করছিস ওই ছেলেটার জন্য? আসুন, তোকে দেখতে আসবে, কাল রেডি থাকিস। আমি কিছু বললাম না। কালকে আমাদের বাসায় আব্বুর বন্ধু আর জানাত আকাশ ভাই আসছে আপুকে দেখতে। কিন্তু আপু এখনো জানে না কারা দেখতে আসবে। আমি জানি, কিন্তু বলি নাই, সারপ্রাইজ দেবো বলে। বন্ধু, তোর মেয়েকে নিয়ে আয়, দেখি বৌমা কেমন। হুম। বলে মাকে বললো নিয়ে আসতে। মা গিয়ে আপুকে নিয়ে আসলো। আপু মাথা নিচু করে আছে। বন্ধু, তোর মেয়েকে পছন্দ হয়েছে। কি বলো তোমরা? বন্ধু, আমি চাচ্ছি আজকে আংটি পরিয়ে দিতে। তুই যা ভালো মনে করিস। আকাশ, যা আংটিটা বৌমার হাতে পরিয়ে দে। আপু আকাশ নাম শুনে মাথা উপর দিকে তুললো, তারপর বলল, আমি এ বিয়ে করতে পারবো না। সবাই অবাক হয়ে যায়, কারণ আপু ভাইয়াকে ভালোবাসে, ভাইয়া আপুরে। তাহলে আপু হঠাৎ এমন কথা বলছে কেন? কি হলো আপুর যে বিয়ে করবে না? কেন, তুমি না আমাকে ভালোবাসো? না, আমি আপনাকে ভালোবাসি না। কান্না করে আপু রুমে চলে গেল। ইসমাইল, এটা কি হলো? তুই না বললি তারা দুইজন একে অপরকে ভালোবাসে? হ্যাঁ আঙ্কেল, কিন্তু কালকে কিছু সমস্যার জন্য এমন হয়েছে। কি হয়েছে আবার? আব্বু আমি বলছি। তারপর আমি বাবাকে আর আঙ্কেলকে কালকে সব কিছু, মানে আকাশ ভাইকে এয়ারপোর্টে আনার সময় যা যা হয়েছে সেই সব বললাম।
তাহলে এত কিছু হয়ে গেল আর কিছুই জানলাম না আমরা। আঙ্কেল, এখন হলো ভাবির রাগ ভাঙাতে হবে, তা না হলে সবকিছু শেষ আমার। তোমার সব কিছু শেষ মানে? না মানে কিছু না। সুমাইয়া, তুমি আপুর কাছে যাও তো, আমি আসতেছি। যাচ্ছি। তাহলে কি বিয়ে আর হবে না? বাবা, একটু ধৈর্য ধরো, তারপর আগে মেঘলার রাগটা কমে যাক, তারপর দেখা যাবে। আপু, কান্না করছো কেন? আর আকাশ ভাইয়া তো অনেক ভালো, তাছাড়া তুমি তো তাকে ভালোবাসো। ইসমাইল ঠিক বলছে। তোকে আর মানুষ করতে পারলাম না, নিজের বিয়ের কথা বলতে লজ্জা করে না? আব্বু, আমার ভাইয়াকে কিচ্ছু বলবা না। নিজের বিয়ের কথা বলা কি অন্য আঙ্কেলকে বলতো নাকি? আবে বন্ধু, বাদ দে তো এসব। এখনকার ছেলেমেয়েরা তো বিয়ের কথা তো ফ্যাশন মনে করে। আইসে বলে আপুর রুমে চলে আসলাম। আপু, কান্না করছো কেন? আর আকাশ ভাইয়া তো অনেক ভালো, তাছাড়া তুমি তো তাকে ভালোবাসো। সময় আসুন, আমি যখন কালকে ওকে আনতে গেলাম তখন দেখলাম একটা মেয়ের সাথে হাত ধরে আসছে। তারপর আমি বললাম মেয়েটা, তখন কি বলেছে জানিস? কি বলেছে মেয়েটা? আর মেয়েটা আসবে কেন ভাইয়ার সাথে? আমি বললাম কে মেয়েটা, তখন মেয়ে বলল তার গার্লফ্রেন্ড। তখন আমার এতদিনের স্বপ্ন সব কিছুই শেষ। তাই নাকি আপু? তুই এখানে না, তোমার জামাইয়ের কাছে যাব নাকি? কেন এসেছিস? আমি বলছি আপু, আকাশ ভাইয়ের সাথে যে মেয়েটাকে দেখছো সে মেয়ে হলো। আকাশের গার্লফ্রেন্ড, তাই না? ইসমাইলের তো কথা শেষ করতে দাও। তোমার মেয়ে একটু বেশিই বোঝে। কি বললা? আচ্ছা বাবা, সরি। আর ওই মেয়েটা হলো ভাইয়ের ফ্রেন্ড, একসাথে দেশে আইছে তাই। আর ওই কথাটা রিয়া মজা করে বলছে। রিয়া কে? ভাইয়ের সাথে যে মেয়েটা আসলো সেই মেয়েটার নাম রিয়া। ও, তাহলে এই ব্যাপার। আপু সাথে যাও, ভাইয়া অপেক্ষা করছে। আসলে আমি ভাইয়া আসার সময় বলে আসছি সাথে যেতে, তাই ঠিক আছে, যাচ্ছি। বলে আপু সাথে গেল। দেখলাম সোমাইয়ের রুম থেকে বের হবে, এমন সময় আমি ওর হাত ধরে বললাম, কই যাও? কেন বাহিরে যাব? তা তো হচ্ছে না জান পাখি। দেখো, কেউ দেখে ফেলবে। এই বলে ওর কোমর ঝরে নিজের কাছে আনলাম। সোমাইয়ের গালে হাত রেখে ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলাম। হঠাৎ করে ইসমাইল আমাকে কিস করতে শুরু করছে, আমি রেসপন্স করতে লাগলাম। কিছুক্ষণ পর ইসমাইল আমাকে ছেড়ে দিল। তুমি কি আমাকে মেরে ফেলবা নাকি? এতক্ষণ কেউ কিস করে? কেউ না করলে আমি করি, সে মিষ্টি, মনে চায় সব সময় তোমার ঠোঁটগুলো খাই। যা দুষ্টু। চলো এখন নিচে যাই। হুম। অন্যদিকে আমি ছাদে গিয়ে দেখলাম আকাশ এক কোণায় দাঁড়িয়ে আছে। বলে একটা কাশি দিলাম। তুমি আসছো তাহলে? কেন? আমি না আসলে ভালো হতো, তাই না? আমি মনে করেছি তুমি আমাকে বিয়ে করবে না। আসলে সরি, ভুল বোঝার জন্য। আর আপনাকে সেই সময় অনেক কথা বলেছি না বুঝে, সরি। কি হলো, কথা বলছেন না কেন? আরে কান্না করছো কেন? আপনি আমার সাথে কথা বললেন না কেন? আচ্ছা বাবা, সরি। ওকে, তুমি যখন আমাকে তুমি করে বলবা তখন আমি তোমার সাথে ঠিক মতো কথা বলবো। না মানে, তুমি করে বললে কেমন যেন লাগে। তুমি আমাকে ভালোবাসো? অনেক আগে থেকেই। তাহলে বিয়েটা হবে? জানি না, বলে আকাশের বুকে মাথা রাখলাম আর বললাম ভালোবাসি। এভাবেই দিন চলছে। আপুর বিয়ের তারিখটা অনেক তাড়াতাড়ি, মাত্র 3 দিন পরে। তাই একটু ব্যস্ত আছি, কারণ সব কিছু আমার উপরে পড়ছে। কিন্তু বিয়ের আগে এমন হবে তা জানতাম না, যা আমার জীবনে নতুন একটা মোড় নেয়। চলুন জেনে নেই। হলুদের দিন আমি আর সোমাইয়া একসাথে সন্ধ্যায় সময় ছাদে বসে আছি আর ভাবছি কালকে আপু চলে যাবে। ইসমাইল, কবে যে এভাবে আমার আর তোমার বিয়ে হবে, কত মজা করব, তাই না? আমি তোমাকে বিয়ে করব না, তোমার নতুন পেতনিকে বিয়ে করব। কি বলি তুই? আমাকে বিয়ে না বলে ওর জামার কলার ধরলাম। না, আমি বিয়ে করব আমার বিয়েনকে, মানে জান্নাতকে, অনেক সুন্দর আর যে প্রতিদিন কিস দেবে। কুত্তা, আমাকে তোকে কিস করতে দেবে আর আমাকে ভালোবাসবি? এই বলে দুইজন জোরে হলাম। এমন সময় শুনলাম আকাশ ভাইয়ের বাড়ি থেকে আপুকে হলুদ দিতে আসছে, সাথে জান্নাত আবার আকাশ ভাইয়াও আসছে নিজের বউকে হলুদ দিতে। একে একে সবাই হলুদ দিয়ে শেষ করলে সাথে আমি, কিন্তু কোথা থেকে সুমাই এসে আমার গায়ে হলুদ লাগিয়ে চলে গেল আর বলল, আমার জামাইকে তো আর হলুদের দিন হলুদ লাগাতে পারবো না, তাই আজ লাগিয়ে দিলাম।
আর এটা জান্নাত দেখছে। আমি আর না থেকে রুমে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু আমার পিছনে জান্নাত রুমে এসে দরজা বন্ধ করে দেয়। ইসমাইল, তুমি আর সময়ের সাথে কথা বলবে না আর মিশবে না। তুমি কে এসব বলার জন্য? আর আমার জীবন আমি যা ইচ্ছে করব। না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সময়ের পাশে সহ্য করতে পারি না। তুমি এখান থেকে চলে যাও। আমার কিন্তু অনেক রাগ হচ্ছে। এভাবে কিছুক্ষণ জান্নাতের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে একটা থাপ্পড় মারছি। তুমি আমাকে মারলে আমি তোমাকেও ছাড়বো না। বলে জান্নাত নিজের জামা ছিঁড়তে লাগলো আর চিল্লাতে লাগলো। জান্নাত, কি করছো? তোমার মাথা ঠিক আছে? তুমি আমার না হলে কারো হতে দেব না। বলে চিৎকার করতে লাগলো। দরজার ওপাশ থেকে বাবা, আঙ্কেল, সুমাইয়া, আকাশ ভাইয়া, মা বলছে দরজা খুলতে। এসব দেখে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করব এখন? কি করব? কিছুক্ষণ পরে জান্নাত গিয়ে দরজা খুলে দিল আর মার কাছে গিয়ে বলতে লাগলো। আন্টি, ইসমাইল আমাকে। বলেই কান্না করছে। এমন সময় বাবা এসে আমাকে থাপ্পড় দিয়ে বলল। তুই আমার ছেলে হয়ে আমার মান সম্মান নিয়ে খেলা করছিস? বলে আব্বু আমাকে মারতে লাগলো। ইসমাইল এমন কাজ করবে তা কখনো ভাবি নাই। আমি তো ওকে অনেক ভালোবাসি। এইসব যদি করতো আমাকে বলতে পারতো, আমি নিজেই এর কাছে আসতাম। আমার এখন কি হবে? কে আমাকে বিয়ে করবে? জান্নাত, কাঁদিস না। ইসমাইলের সাথে তোর বিয়ে হবে। আর যদি বিয়ে না করে তাহলে বাড়ি থেকে বের হয়ে যাবে। ওর মতো ছেলে দরকার নেই। মা, কি বলছো এসব? আমি ওকে বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি সুমাইয়াকে ভালোবাসি আর সুমাইয়া আমাকে ভালোবাসে। সুমাইয়া, এসব কি সত্যি নাকি? না চাচা, আমি এর মতো ছেলেকে কখনো ভালোবাসি না। সুমাইয়া, এসব কি বলছো তুমি? তুমি বিশ্বাস করো আমি এসব করেছি? এসব সব জান্নাতের নাটক। তোর জন্য আমার মেয়ে বিয়ে না হতে পারে এসব জানতে পারি যদি আমার বন্ধু, তার আগে তুই বাসা থেকে চলে যা। আব্বু, তুমি কি বলছো? আমি কোথায় যাবো বলো? তোমরা স্যার আমার কি আছে? বলো আম্মু, তুমি কিছু বলছো না কেন? তোমার একমাত্র আদর্শ ছেলের কি বলছে ওরা? আমি তো রাখবো না। আমার ছেলে এসব করতে পারে না কখনো। আল্লাহ, আগে যদি জানতাম বড় হয়ে এমন হবে, জন্মের সময় গলা টিপে হত্যা করতাম। তুই চলে যা। তোর আবু যদি এমন শুনে যে তার ভাই কি করেছে তার ননদের সাথে, ছি ছি। তোমরা আপুকে কিছু বলো না, তাহলে কষ্ট পাবে। আমি যাচ্ছি চলে। তার আগে আকাশ ভাইয়া বলছি, আপুকে তুমি বিয়ে করবে? আমি হাত ধরে বললাম, আর কখনো দেখা হবে কিনা জানি না, তবে মা বাবা আমি চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট রাখবা এই কুলাঙ্গার সন্তানের। বল, কি বলতে চাস? কাল তো আপুর বিয়ে, তাই বলছি কালকার দিনটা যদি থাকতে দিতে। আমি কথা দিচ্ছি আপুর চলে যাওয়ার সাথে সাথেই আমি বাড়ি থেকে বের হয়ে যাব। প্লিজ শুধু কালকের দিনটা, আর কখনো আসবো না। আচ্ছা ঠিক আছে, তবে তুই কারোর সাথে কথা বলবি না। শুধু মেঘলার বিয়ের জন্য কালকে থাকতে দিচ্ছি। আর মেঘলা যেন না জানে এসব কথা। বলে সবাই চলে গেল। আমি বসে কান্না করছি আর ভাবছি, যে বাবা আমাকে কোনোদিন মারে নাই আর মিথ্যা অপবাদের জন্য আজ গায়ে হাত তুলছে, জান্নাত, আমি কখনো মাফ করব না। আজ তোর জন্য, আজ তোর জন্য আমি আমার পরিবারের কাছ থেকে অবহেলা পাচ্ছি। আর সুমাইয়া, তুই কাজটা ঠিক করিস নাই। নিজের ভালোবাসাকে অস্বীকার করছিস। অন্যদিকে এ আমি কি করলাম? ইসমাইলকে নিজের করতে গিয়ে কি হলো? বলে কান্না করছে আর মা জান্নাতকে সান্ত্বনা দিচ্ছে। এটা কি হয়ে গেল ইসমাইল? তুমি কেন করলে এমন? এসব বিষয়ে আপু কিছু জানে না, কারণ আপু ছাদে আছে। তার গায়ে হলুদ, তাই ছাদে আছে। বিয়ে বাড়ির সবাই কত আনন্দই করছে, কিন্তু আমি করতে পারছি না। কারণ তো আপনারা জানেন, জান্নাতের জন্য। আজ সময় অনেক সুন্দর করে সেজেছে, দেখতে পারছি, কিন্তু অনেকবার ডাকছি, আসে নাই। কেন আর আসবে বলেন? আমি তো একজন ধর্ষক ছেলে, যে একটা মেয়েকে ধর্ষণ করতে চেয়েছিলাম। তাই আজ খুব কষ্ট হচ্ছে। কি আর করবো, আজ এই বাড়িতে থেকে চলে যেতে হবে। আপু অনেকবার ডেকেছে, যায় নাই। শেষবারের মতো একবার যাব এখন, কারণ কিছুক্ষণ পর আপু চলে যাবে, তাই বিদায় দিতে। ভাই, চলে যাচ্ছি, সবাইকে দেখে রাখিস। আর কান্না করিস না। যখন মন চায় তখন আমার কাছে চলে আসবি। আর মা বাবাকে কখনো কষ্ট দিস না। আমি কিছুই বলছি না, কান্না করছি শুধু। সে ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছি, ঝগড়া করেছি, মারামারি করেছি, টিভির রিমোট নিয়ে কত কিছুই করেছি। আর এখন চলে যাচ্ছে। ভাই বোনের ভালোবাসা এমনই হয়। মনে মনে ভাবছি, আপু তোমার কথা রাখতে পারবো না, কারণ আজ রাতেই আমাকে চলে যেতে হবে। আমাকে মাফ করে দিয়েছে আপু। হাত ধরে মনে মনেই বলছি। মা বাবা, আমি যাচ্ছি। ইসমাইলকে দেখে রেখো। বলে আপু গাড়িতে বসলো। কিছুক্ষণের মধ্যেই আপু সহ আকাশ ভাইয়েরা চলে গেল বিয়েতে। জান্নাত আসে নাই মনে হয়, কারণ তাকে দেখতে পেলাম না।
যাওয়ার সময় আর আমি সারাক্ষণ রুমে বসেই কান্না করছি। তাই আপু চলে যাওয়ার সাথে সাথে আমি ছাদে চলে আসলাম, কারণ আমি আর ওখানে থাকতে পারছিলাম না। শেষবারের মতো সুমাইয়াকে ডাক দিলাম। কেন ডাকছিস বল, আমার সময় নাই। কেন, আমি তোমাকে ডাকতে পারি না? না, আমি কখনো একজন ধর্ষকের সাথে কথা বলতে পারি না, ঘৃণা করি তোকে। আল্লাহ আমাকে বাঁচিয়েছে, তাছাড়া কি হতো আমার তোর সাথে সম্পর্ক রাখলে একসময় আমাকে রেখে অন্য মেয়ে নিয়ে। সুমাইয়া ব্যাস আর বলতে হবে না। আমি জানতাম তুমি একজন ভালোবাসার মানুষকে অবিশ্বাস করলে, আর তুমি কেমন মেয়ে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য মেয়ের সাথে। চিন্তা করছিলাম তোমার সাথে শেষবারের মতো একটু ভালোভাবে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার হলো না। তবে সুমাইয়া, তুই অনেক বড় ভুল করলি। আমি আর কখনো আসবো কিনা জানি না। যেদিন জান্নাতের অপবাদ মিথ্যা হবে সেদিন খুঁজেও আমাকে পাবি না। আর মা বাবাকে দেখে রাখিস, আর পারলে আমাকে ক্ষমা করে দিস তোর ভালোবাসার বিশ্বাস না রাখার জন্য। বলেই কান্না করে চলে আসলাম। আর থাকলাম না এই বাড়িতে, যেখানে বিশ্বাস নাই সেখানে থেকে কি করব। আর মা বাবা যদি কষ্ট পায় আমার জন্য, তাই আর চাই না তাদের সামনে যেতে। কিছু ভুল করলাম না তো? ইসমাইলকে বিশ্বাস করার দরকার নাকি? যাকে নিজের চেয়ে ভালোবাসি, আর সেই মানুষটাকে যদি অন্য কোনো মেয়ের সাথে এমন অবস্থায়, যে কেউ দেখলে মনে করবে ইসমাইল জান্নাতকে ধর্ষণ করতে চেয়েছিল। আমি বাসা থেকে বের হয়ে বাড়ির সামনে আসলাম, কারণ আর কখনো এ বাড়িতে আসবো কিনা জানি না। তাই শেষবারের মতো দেখছি বিয়ের আয়োজনে খুব সুন্দর লাগছে। অন্যদিকে জান্নাতকে বিয়েতে আসতে দেয় নাই, কারণ গায়ে হলুদের অনুষ্ঠান যে ঘটনা ঘটেছে তাই। আর এরপর থেকে আমি চলে আসলাম এক বন্ধুর বাড়িতে। তার সাথে কালকে কথা হয়েছে, পাশের জেলা নারায়ণগঞ্জ। বন্ধুর বাসায় আসার পর ফোন থেকে সিম কার্ড চেঞ্জ করলাম। এটা আমার পার্সোনাল নাম্বার, যেটা দিয়ে কাজ করতাম। ও আসলে আমি অনলাইন কাজ করতাম, আর সে টাকাগুলো আমি রাখতাম যাতে পরে কাজে লাগে। তাই জার্নি করার কারণে অনেক ক্লান্ত, তাই শুয়ে পড়লাম। তাছাড়া অনেক রাত হয়েছে, প্রায় 3টার কাছাকাছি হবে। আর আন্টি আঙ্কেল জানে আমি আসবো, তাই জেগেছিলেন। আমি না করেছি জেগে থাকতে ফোনে, কারণ কত রাত হবে। তাছাড়া আঙ্কেল একজন পুলিশ অফিসার, বড় একটা পোস্টেই আছে। যাই হোক, এখন আমি ঘুমাবো, কাল সকালে কথা হবে। সকালে ওই শালা ওঠ, কয়টা বাজে দেখেছিস? মা বাবা ডাকে তোকে নাস্তা করতে। আরে দোস্ত একটু ঘুমাতে দে, রাতে ঘুমাতে পারে নাই, জানিস তো অনেক রাতে আইসি, তাই প্লিজ। শালা ওঠ, বাবা ডাকে তোকে, একটু যা না, দেখ কি বলে, তারপর ঘুমাস। শালা তোর জন্য কিছুই করতে পারি না। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম নাস্তা করতে। দেখি আন্টি আঙ্কেল খাবার টেবিলে বসে মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। আপনাদের বলে কি আমার বাসায় কি হয়েছে আর আমার সাথে কি ঘটনা হয়েছে তাই কিছুই কেউ জানে না। আরে ইসমাইল, বসে তোমার জন্য অপেক্ষা করছি। আসলে আঙ্কেল সরি আমার জন্য অপেক্ষা করার জন্য। অনেক রাতে আসার জন্য ঘুম থেকে উঠতে পারে নাই। আসলে বাবা কিছু মনে করো না বাবা, নিজের বাড়ি মনে করে খাও, আর তোমাকে একটা কাজ করতে হবে আসলে। আন্টি আমাকে নিজের ছেলে মনে করে, আদেশ দেবেন আর বলেন কি কাজ করতে হবে। আমার ছোট ভাইয়ের বড় মেয়ে আসবে, তুমি যদি ওকে রেল স্টেশন থেকে নিয়ে আসো তাহলে অনেক ভালো হয়। ওকে আন্টি সমস্যা নেই, কিন্তু রাজ কোথায় যাবে? দোস্ত আমি একটু বাইরে যাব কাজে, তাই আর কি। তোর কি কাজ জানি না, সারাদিন টই করে ঘুরে বেড়ানো, তাছাড়া আর কি? আম্মু তুমি কিন্তু আমাকে অপমান করছো, তাছাড়া বাবার এত টাকা সব তো আমার জন্যই, তাই না? হাদারাম, তোকে তো আমি 1 টাকাও দেব না, এবার থেকে কাজ করে খাবি। দেখা যাবে। কথা বন্ধ করে খাও তো। আর ইসমাইল বাবা, তোমার কিছু লাগবে নাকি? না আন্টি, দরকার হলে বলবো। যেভাবে খাওয়াচ্ছে মনে হয় জামাই আদর করছে। যদি আমার থাকতে তাহলে তাই হতো। এভাবে সকালে নাস্তা হলো। এখানে এসে বাড়ির কথা মনে নেই, মনে হয় এটাই আমার আসল ঠিকানা। আন্টি আঙ্কেল কত সুন্দর, যায় না আপু এসব শুনলে কি করবে। হয়তো সুমাইয়ার মতোই আপু আমাকে খারাপ মনে করবে। মা বাবা কেমন আছে আল্লাহই ভালো জানে। আমি চাই তারা ভালো থাকুক, তাদের কাছে আর যাব না। আপু তুমি আমাকে মাফ করে দিও। বিকেলে আন্টির কাছে গেলাম। আন্টি কোথায় যেন যেতে হবে? হ্যাঁ বাবা দাঁড়াও, তোমাকে রেল স্টেশনে যেতে হবে, আর সেখানেই তোমার জন্য অপেক্ষা করবে। আন্টি আমি তাকে চিনতে পারবো কেমন করে? আমি তোমাকে সাদিয়ার নাম্বার দিচ্ছি, আর রাজের গাড়ি আছে সেটা নিয়ে যাও, আর এটা গাড়ির চাবি। আচ্ছা আন্টি আমি তাহলে গেলাম। শালা রাজবেটাও কোথায় গেছে আল্লাহ জানে। গাড়ি নিয়ে চলে আসলাম রেল স্টেশনে, কিন্তু ট্রেন আসতে একটু দেরি হবে জানতে পারলাম। তাই বসে বসে ফোন টিপছি, এমন সময় ফোন এলো আননোন নাম্বার থেকে। তাই রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম, ইসমাইল বলছেন?
জি, আপনি কে? ও হ্যালো, আজকে কার জন্য রেল স্টেশনে এসেছেন? আমি সে। ও সরি, খেয়াল ছিল না। আপনি কোথায়? আমি টিকিট কাউন্টারে আছি, আপনি আসেন। ওকে, ওয়েট করুন, আমি আসছি। কিছুক্ষণ পরে দেখলাম একটা ছেলে আসছে, অনেক কিউট। আর প্রথম দেখেই প্রেমে পড়ে গেলাম। ইস, যদি ছেলেটার সাথে যদি প্রেম করতে পারতাম। ইস, যা কি ভাবছি এসব। হ্যালো, আপনি কি সাদিয়া? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমাকে পাঠানো হয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি কে? আর আমার নাম জানলেন কিভাবে? আসলে আন্টি আঙ্কেল আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আর সরি এতক্ষণ ওয়েট করার জন্য। সমস্যা নেই, চলুন তাহলে। বলে আমি আর সেই ছেলেটি বের হচ্ছি রেল স্টেশনের থেকে। আচ্ছা, আপনার নাম কি? ইসমাইল সরকার। আর আপনি আমাকে তুমি করে ডাকতে পারেন, আমি আপনার ছোট্ট হব। ও হ্যালো, আমার ব্যাগ কে তুলবে গাড়িতে? সরি, আসলে খেয়াল নেই। বলে সাদির ব্যাগটা গাড়িতে তুললাম। ও আল্লাহ, কার পাল্লায় পড়লাম। আচ্ছা, এখানে ড্রাইভারের চাকরি করো কতদিন ধরে? আসলে আমি আর বলতে দিল না। ও বুঝেছি, নতুন ড্রাইভার তাই না? তুমি কি লেখাপড়া করো নাকি করো না? জি, এই তো ইন্টার পড়ছি। সে কখন থেকে একটার পর আরেকটা প্রশ্ন করছেই। মনে হয় মেয়েদের এটাই স্বভাব। আল্লাহই জানে এত ধৈর্য কার আছে। বলে আন্টিদের বাড়িতে চলে আসলাম। এই যে ড্রাইভার, আমার ব্যাগগুলো নিয়ে আসেন। বলে আমি গাড়ির ভিতরে ঢুকলাম। আল্লাহ, শেষ পর্যন্ত আমি ড্রাইভার হয়ে গেলাম। সাদিয়ার ব্যাগগুলো নিয়ে ভেতরে আসলাম। চাচি বলে জড়িয়ে ধরলাম। কেমন আছে চাচি? অনেক ভালো, কারণ আমার মেয়ে আমার কাছে আইসে, তাই আর আসতে কোনো সমস্যা হয়নি তো। আরে না চাচি, তোমাদের যে ড্রাইভার আছে সেই সব কিছু করলো। প্রথমে একটু ঝগড়া হয়, তারপর ইচ্ছের মতো বকা দিয়েছি, যার কারণে এখনো কিছু বলছে না। ওই দেখো চুপচাপ ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। তুই ড্রাইভার পেলি কোথায়? আরে যাকে তুমি পাঠিয়েছো সেই। তুই কি বলছিস? ও তো ইসমাইল, তো রাজুর ফ্রেন্ড। সেই ড্রাইভার আসে নাই তাই ওকে পাঠিয়েছি। আর তুই কি না এইসব করলি? সরি, আমি বুঝতে পারিনি চাচি। এখন কি হবে? আমি ব্যাগগুলো নিয়ে ভেতরে আসলাম। দেখলাম আন্টি আর সাদিয়া কথা বলছে। আন্টি, আমি রুমে গেলাম। আচ্ছা বাবা, যাও আর রেস্ট নাও, আমি তোমার জন্য কফি দিচ্ছি। ওকে আন্টি, বলে আমি রুমে চলে আসলাম। চাচি, চাচা কোথায়? আর রাজ কোথায়? তোর চাচা তো থানায় একটা কাজে গেছে। আর রাজের কথা বলিস না, সারাদিন কি করে আল্লাহ জানে, আর রাতে ফেরে বলে কাজ করি, কি কাজ করে সেটা বলে না। সেজন্য তো ইসমাইলকে পাঠিয়েছি তোকে আনতে। ও, আজকে রাজ আসুক, ওকে কি যে করব আমি নিজেও জানি না। শুধু শুধু একটা ছেলেকে বকা দিলাম। যাই, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখা যাবে কি করা যায়। আমি রাতে ছাদে বসে পরিবারের কথা ভাবছি। তারা কি করছে। তাছাড়া বোন যদি জানে আমি বাড়ি থেকে চলে এসেছি, কি করবে নিজেও জানে না। মা বাবার কথা মনে পড়তেই কান্না চলে আসলো। আর সুমাইয়া, আমি কখনো তোমাকে ছাড়বো না। নিজের ভালোবাসাকে অস্বীকার করছো। আপনি কান্না করছেন কেন? পিছনে তাকিয়ে দেখি সাদিয়া। আসলে চোখে কি যেন পড়ছে, তাই আর কি। বলে চোখের পানি মুছে ফেললাম। আপনি এখানে? কেন, আমি কি ছাদে আসতে পারবো না নাকি? আসলে খেয়াল ছিল না যে আপনাদের তো ছাদে যখন খুশি তখন আসবেন, তাতে কি। এভাবে বলছেন কেন? আর সরি আমার ব্যবহারের জন্য। ইটস ওকে। রাজ আসবে কখন? কিছু কি বলেছে বা তুমি জানো নাকি কিছু? আসলে সকালে বের হয়েছে, আর কিছুই বলে নাই, আর ফোনটাও বন্ধ রেখেছে। আচ্ছা, আমি আপনাকে আগে কোথাও দেখেছি মনে হয়। আমাকে দেখেছেন এর আগে? মানে কোথায় দেখেছেন? কিছুদিন আগে আপনাকে একটা হাসপাতালে দেখেছিলাম, গায়ে রক্ত লেগেছিল মনে হয়। আমি ছিলাম। কি হয়েছে সেদিন যদি একটু বলতেন। আসলে আমি আর কিছু ফ্রেন্ড মিলে ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু রাস্তার মধ্যে দেখি একটা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাই আমরা সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে আসি। আর আসার সময় রক্ত লেগেছিল, তাই আর কি। বাহ, আপনি তো দেখি অনেক ভালো মানুষ, অন্যকে সাহায্য করেন। না, আমি ভালো মানুষ না, আমি অনেক খারাপ। আর আমি একজন মানুষ হিসেবে একটা মানুষকে সাহায্য করছি, তাছাড়া কিছু না। তোমাকে চিনতে হলে আমার এই জীবনে মনে হয় না হবে, পরের জীবনে অপেক্ষা করতে হবে। চলুন, অনেক রাত হয়েছে, সাথে থেকে কি হবে। তারপর আমরা দুজনেই নিচে চলে আসলাম। আন্টি আঙ্কেল কোথায় আর রাজ কোথায়? এখনো আসছে না, আর এত রাত তো কখনো করে না, আজ এমন হচ্ছে কেন? আর ফোনটাও বন্ধ। আন্টি আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। বলে আমি গাড়ি নিয়ে আঙ্কেলের থানায় চলে আসলাম।
কিন্তু আঙ্কেলকে পেলাম না। একটা কনস্টেবলকে জিজ্ঞেস করলাম, কিন্তু সে বলল, স্যার কিছুক্ষণ আগে ফোন পেয়ে কোথায় যেন গেল, মনে হয় ইমার্জেন্সি ফোন ছিল। কোথায় গেছে এ বিষয়ে কিছু বলতে পারবেন? স্যার কোথায় গেছে এটা মনে হয় একজন বলতে পারবে। কে সে? স্যারের সহকারীকে দেখেছি বের হওয়ার আগে কথা বলতে, সে কিছু বলতে পারবে। আচ্ছা, সে কোথায়? সামনে গিয়ে হাতির পামের পাশে যে রুমটা আছে সেটাতে আছে। ধন্যবাদ বলে আমি ওই রুমে সামনে চলে আসলাম। কিন্তু যাওয়ার কি ঠিক হবে অনুমতি ছাড়া? যা হবে তা দেখা যাবে বলে ঢুকতে যাব রুমে, এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম, আর মেয়েটা ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম, আর মেয়েটাকে দেখে প্রেমে পড়ে গেলাম। টানা টানা চোখ আর অনেক মায়াবী চেহারা। ও হ্যালো, আমাকে দাঁড় করান। ও হ্যাঁ বলে মেয়েটা সোজা করলাম। এই, কে আপনি? আর এখানে কেন? আর অনুমতি ছাড়া আসছেন কেন? আসলে আমি আঙ্কেলের সহকারী, স্যারের কাছে যাব, আর এখানে কেউ নেই যে তার কাছে অনুমতি নিতে হবে। ও, আসলে সবাই একটু চিন্তিত তো, তাই ব্যস্ত আর কি। আঙ্কেল কোথায় গেছে আর কি হয়েছে বলবেন একটু? আসলে স্যারের ছেলেকে নাকি কিডন্যাপ করেছে, আর তাদের লোককে ছেড়ে না দিতে বলেছে। আসলে সব কিছু খুলে বলেন আমাকে। ভেতরে আসেন। এবার বলেন। আসলে এখানকার বিখ্যাত খুনি, ড্রাগ, নারী পাচারকারী ইত্যাদি কাজ করে। তাদের কিছু লোককে আমরা আটক করি, তার জন্য এমন করছে। ও, আপনারা কি করতে চাচ্ছেন এখন? স্যার সেখানে গেছেন, তারা ফোন দিয়ে স্যারের সাথে কথা বলেছে, কিন্তু আমাদের কাউকে নিয়ে যায়নি, বলেছে পরে জানাবে, কিন্তু এখনো ফোন এলো না। কি বলেন এসব? আর আপনারা কিছু করবেন না? এমন সময় ফোন এলো ওই ম্যাডামের ফোনে। স্যার ফোন দিয়েছে। লাউড স্পিকার দিয়ে কথা বলেন, আর আমি এখানে সেটা বলবেন না। হ্যালো স্যার। তুমি ওদের লোক নিয়ে এই জায়গায় নিয়ে এসো খুব তাড়াতাড়ি, ওকে? আর কেউ কিছু বললে বলবা আমার অর্ডার, ওকে? স্যার আমি এখনই আসছি, কিন্তু স্যার আপনি ঠিক আছেন তো? এখন এসব কথা বলার সময় নাই। হ্যালো স্যার। ফোন কেটে দিল। আচ্ছা, তাদের কতজন আছে ওখানে? প্রায় 20 জন হবে। কেন? আচ্ছা, আপনি উপর মহলে থেকে কিছু স্পেশাল ফোর্স নিতে পারবেন? কিন্তু কেন? তাছাড়া স্যার তো ছাড়া হবে না। আপনি এখন উপর মহলে ফোন দিয়ে বলবেন আমার ইমার্জেন্সি কিছু স্পেশাল ফোর্স লাগবে। তারা যদি বলে কিসের জন্য, তখন বলবেন আপনার স্যার অসুস্থ আর আমাদের একটা মিশনে যেতে হবে, ওখানে নারী পাচার হবে, তাই শক্তিশালী লোক প্রয়োজন। আপনার কি প্রবলেম বলবেন একটু? সেটা পরে বলছি, আপনাকে যা বলছি তা করেন। ওকে। বলে কথা বলছে কিছুক্ষণ পর। রাজি হয়েছে, কিন্তু লোক পাঠাচ্ছে। এখন বলেন কি করতে চাচ্ছেন? চলুন, তাদের লোকের কাছে একটা কাজ করতে হবে। তারপর আমি তাকে নিয়ে আসলাম একটা রুমে যেখানে তাদের রাখা হয়েছে। আচ্ছা, আপনাদের থানায় কিছু লোক হবে সব কিছুইতেই এক্সপার্ট আছে। কেন? তাদের সাথে কথা বলতে চাই, দরকার আছে তাই। আচ্ছা চলুন। বলে আমি একজনকে ফোন দিয়ে তাদেরকে রেডি হতে বললাম। আচ্ছা, আমি একটা কাজ করতে চাই, সেটার জন্য বর্তমানে আপনার অনুমতি দরকার। কি করবেন আর কিসের অনুমতি চাচ্ছেন? আসলে আমি আজ রাতের মিশনে প্রধান স্যার হিসেবে থাকবো, আমি যা বলবো তাই করতে হবে। হোয়াট? কি বলছেন আপনি? আপনি জানেন একটা মিশনের দায়িত্ব পালন করা কতটা কঠিন? জানি, আর যদি বিপদ কিছু হয় আমাকে ধরবেন। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে 2 গাড়ি স্পেশাল ফোর্স আসলে। ইসমাইল সাহেব, এখন বলেন আপনার প্ল্যান কি? আমাদের এখন একটা মিশনে যেতে হবে, আর সেখানে আমরা 2 টিমে বিভক্ত হব। একটা টিম ভেতরে, আরেকটা বাইরে। প্রথম টিম যারা ভেতরে যাবে তারাই থানার দক্ষ অফিসাররা। তাদের কাজ হলো ওই লোকদের পরিবর্তে তারা ঢুকবে ছদ্মবেশে, যেন বুঝতে না পারে। আর টিম দ্বিতীয়, তাদের কাজ হলো এই বাড়ির, মানে যে ঠিকানা আঙ্কেল দিয়েছে সেটা হলো একটা পুরাতন বাড়ি। সেটা বাড়িতে ঢোকার 2 মাত্র রাস্তা আছে, একটা সামনে আর একটা পিছনে। সাথে ম্যাডাম প্রথম টিম নিয়ে যাবে। আর আপনি থাকবেন না? আরে আমার কথা তো শেষ করতে দেবেন। আমি আর স্পেশাল ফোর্স নিয়ে দ্বিতীয় রাস্তা দিয়ে ঢুকবো। আমাদের উদ্দেশ্য শুধু স্যার আর স্যারের ছেলে না, সব লোকদের ধরা আর শাস্তি দেওয়া, প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেবো। ওকে? ওকে স্যার, তাহলে সবাই প্রস্তুত হও। প্রথম টিম তাড়াতাড়ি চলে, ওকে? আর ইসমাইল সাহেব, আবার দেখা হবে। ইনশাল্লাহ। আমিও চলে গেলাম। ভয় করছে, কি হয় আল্লাহ জানে। যায় না এত সাহস আসলো কোথা থেকে।
আমি কথা মতো লোকগুলোকে নিয়ে ভেতরে ঢুকলাম। দেখলাম স্যার আর তার ছেলেকে চেয়ারের সাথে রশি দিয়ে বেঁধে রাখছে। সাথী চলে আসছো? জি স্যার, কিন্তু এমন অবস্থা কেন আপনার? আসুন ম্যাডাম আসুন, আপনার জন্য অপেক্ষা করছি। কে আপনি? আমি হলাম এদের লিডার এসকে। আমার লোক কোথায়? আছে বলেই তাদের নিয়ে আসলাম। ওদের মুখ ঢাকা কেন? আমি সব কিছু দেখছি। ভিতরে গিয়ে বাইরে কিছু লোক ছিল, সবাইকে গুলি করে দিয়েছি। আসলে আমি গুলি চালাতে পারি একটু একটু। বেশি লোক নেই, মাত্র 30 জনের মতো হবে। আমার সাথে প্রায় 15 জন। তাদেরকে বললাম যারা যার পজিশন নিতে। কিরে কমিশনার, দেখলি তো আমার সাথে খেলার ফল? তুই এখন বাঁচতে পারবি না। স্যার চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমার লোকদের ছেড়ে দে তাড়াতাড়ি। আমি বলে উঠলাম ফায়ার। সবাই গুলি করতে লাগলো, সাথে সাথী ম্যাডামের টিম, কারণ তাদের সাথে গুলি ছিল। তাই হঠাৎ করে এমন আক্রমণ হবে এসকে বুঝতেই পারে নাই। আমি সাথীকে বললাম স্যার আর রাজকে সেভ রাখতে। প্রায় কিছুক্ষণ পর এসকের লোক শেষ, শুধু এসকে সারা। হাই এসকে, কেমন দিলাম? ইসমাইল তুমি এখানে? স্যার সেই কি এসব করছে? আমি তোকে ছাড়বো না বলে আমাকে একটা গুলি করে। আমার হাতে একটা গুলি লাগে। আমি সাথে সাথে বন্দুক দিয়ে এসকের মাথা বরাবর মারি, একবারে হেডশট। শালা একেবারে শেষ আমার গুলি করা। হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে গেলাম। তারপরে আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম দেখলাম একটা হাসপাতালে, আর আমার পাশে সাথী ম্যাডাম আর সাদিয়া রয়েছে। আমি কোথায় এখন? আপনার জ্ঞান ফিরেছে? আমি এখনই স্যার জানাচ্ছি যে আপনার জ্ঞান ফিরেছে। আপনারা এখানে কেন? আর আঙ্কেল আন্টি কই? রাজ কেমন আছে? ঠিক আছে তো তারা? আর সবাই ঠিক আছে। আর চাচা আর রাজের কিচ্ছু হয়নি, তারা ঠিক আছে। সবাই কথা বলেন। আর আমার কথা কি মনে নেই? তা কেন হবে, অবশ্যই আপনার কথা মনে আছে। তাহলে আমার কথা বললেন না কেন? তোমাকে দেখে তো সব ঠিকঠাক মনে হচ্ছে, তাই আর কি। ও, এখন কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো, তবে ডান হাতে ব্যথা করছে। আপনি কেন করতে গেলেন এমন একটা রিস্ক নিয়ে? যদি কিছু একটা হতো তাহলে? আমার ইনশাল্লাহ কিছুই হবে না। আর আপনি কান্না করছেন কেন? আরেকটা কিছু বুঝতে পারছি না। কি আবার বুঝতে পারছেন না? একবার তুমি আবার আপনি, সেটা তো আমিও বুঝতে পারছি না, নাকি অন্য ব্যাপার? আসলে রাজ, তুমি যা ভাবছো তা নয়। আসলে আমি ইসমাইলকে ভাই হিসেবে ভাবি, তাছাড়া কিছু না। তাহলে আমার জন্য ভালো, তা না হলে আমি সাথী ম্যাডামের সাথে। কি বলি, কুত্তা তোরে আমি? বলে রাজের শার্টের কলার ধরলো, বলল আমি ছাড়া অন্য মেয়ের দিকে তাকালে তোর চোখ তুলে নিব। হ্যালো, আমি এখানে আছি। সরি ভাইয়া, আসলে রাগটা কন্ট্রোল করতে পারিনি, তাই আর কি। তা কয়দিন ধরে চলছে এসব? আরে দোস্ত, বাদ দে এর কথা। এখন বল কেমন আছিস, আর হাতের অবস্থা কেমন? বাবা আর আমাকে সেভ করার জন্য ধন্যবাদ। অনেক ভালো, তবে হাতে ব্যথা রে। এসকের কি খবর, বেঁচে আছে নাকি মরে গেছে? একেবারে উপরে গেছে। আচ্ছা দোস্ত, তুই কি আগে গুলি চালাতে শিখেছিলি নাকি যে এভাবে গুলি করতে পারলি? আসলে বাবার বন্ধু আছে, সেটা দিয়ে মাঝে মধ্যে শিখতাম আর কি। ও, তোর জন্য একটা সুখবর আছে কিন্তু। সেটা আবার কি? সেটা স্যার আপনাকে বলবে। আর কিছুক্ষণের মধ্যেই স্যার আসবেন তোমাকে দেখতে। কেবিনে হঠাৎ করে সাথী ম্যাডাম ঢুকে বলল কথাটা। ও আচ্ছা। ভাইয়া, একটা কথা বলবো? বলো। দোস্ত, তুই এর কথা শুনিস না। আসলে আমাদের বিষয়টা দেখতেন তাহলে। আমি এখন বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। এখন বলো, আমি আর কতদিন হাসপাতালে থাকতে হবে? আজ বিকেলে যেতে পারবো যদি ডাক্তার বলে তাহলে। হাই ইসমাইল, কেমন আছো? কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আমাকে আঙ্কেল বলে দেখো, সমস্যা হবে না। না স্যার, আপনি এখন ডিউটিতে, তাই স্যার বলে ডাকা ভালো। আর বাসা সেটা অন্য বিষয়। আচ্ছা, তোমার যা ইচ্ছে। হাতের কি অবস্থা? স্যার বেশি কিছু হয় না, সামান্য গুলি লেগেছে তাই আর কি। ইসমাইল, তোমাকে বড় স্যার ডেকেছেন। কেন স্যার, আর কিসের জন্য? আসলে কালকে রাতে আমাদের ওপরে এমন কিছু হবে জানতাম না। আর তুমি হঠাৎ করে তাদের ওপর হামলা করেছো। আমার ছেলে, আমাদের পুলিশ বাহিনীর মান সম্মান বাঁচাইছো। সেজন্য আমাদের পক্ষ থেকে তোমাকে উপহার দিবেন আমাদের বড় স্যার। স্যার এসব কেন? তাছাড়া আমি এখানে আমার বন্ধুকে বাঁচিয়েছি, আর এই দেশকে যারা ধ্বংস করবে আমি তাদের কখনো ছাড়বো না। চলো ডাক্তারকে বলে তোমাকে নিয়ে যাই বাসায়। আঙ্কেল, আমার এখানে থাকতে ভালো লাগছে না। আন্টিকে দেখতে ইচ্ছে করছে।
বাসায় চল, তাহলে হবে। আমার ছেলে কেমন আছে? আন্টি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ছেলে যদি না থাকে তাহলে মা থাকবে কেমন বল? এটা কি হলো? কি হলো আবার তোর? আম্মু, ইসমাইল তোমার ছেলে, তাহলে আমি কে? এই দুষ্টু ছেলে, আজ থেকে আমার 2টা ছেলে। এভাবেই কাটছে দিন, আর হাতের ব্যথা কমছে। সাদিয়ার আন্টি যেভাবে সেবা করছে সেজন্য সুস্থ হয়ে উঠছি। বাসার কথা মনে পড়ে, মা বাবা কেমন আছে, কি করছে, আর আপু? ইসমাইল তাহলে সকালে আমাদের সাথে যাচ্ছে। ওকে আঙ্কেল, সমস্যা নেই, বড় স্যারের অফিসে। আসসালামু আলাইকুম স্যার। এই যে সে, যে আমাদের মান সম্মান আর এসকে এর গ্যাং উপরে পাঠিয়ে দিছে। ধন্যবাদ তোমাকে এত বড় সাহায্য করার জন্য। ধন্যবাদ স্যার, আপনাকে যে এত বড় দায়িত্ব পালন করছেন। সরকার তোমার কাজ আর সাহস দেখে তোমাকে নিরাপত্তা অ্যান্ড আন্ডারগ্রাউন্ড SSF এ নিয়োগ দিচ্ছে। স্যার আমি এই কাজ করতে পারবো না। কি বলছো ইসমাইল? ইসমাইল, তুমি বলো কেন করবে না? স্যার এই চাকরি যদি করি তাহলে আমার বন্ধুকে দিতে হবে, তাহলে আমি রাজি। ওকে, আমি তোমার আবেদনটা সরকারের কাছে পাঠাবো, যদি রাজি হয় তাহলে তোমাকে জানাবো। ওকে স্যার, আসি স্যার। ইসমাইল তুমি কি করলা? একটা চাকরি পেলে তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। আঙ্কেল, আমি এখানে রয়েছি 2 মাস হলো, আর এখানে আমি আর বন্ধু একসাথে কাজ করব। তাছাড়া রাজের অনেক ইচ্ছে তার বাবার মতো সৎ নিরাপত্তা বাহিনীর হওয়ার, আর আমি জানি একটা SSF বাহিনীর হওয়ার কথা না, তাই এমন করলাম। আসলে ইসমাইল তোমাকে স্যালুট দিতে ইচ্ছে করছে। তুমি যার সন্তান, তোমার মা বাবা অনেক লাকি। হঠাৎ মা বাবার কথা মনে পড়ে গেল। কি হলো ইসমাইল? আসলে আঙ্কেল মা বাবার কথা মনে পড়ছে তো, তাই আর কি। ও ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি থানায় যাব। বাসায় চলে আসলাম। দোস্ত, বাসায় থাকা যাবে না আর। কেন, কি হয়েছে? আসলে দোস্ত, কি বলছিস সব? তোর মাথা ঠিক আছে? সাদিয়া ঠিক আছে তো? আসলে হয়েছে কি, প্লিজ দোস্ত আমাকে বাঁচা। কি হয়েছে বল আমাকে। দোস্ত, সাদিয়া। সাদিয়া কি হয়েছে, আর এমন করছিস কেন? আসলে দোস্ত, বিকেলে সাথী ম্যাডাম বাসায় আইছিল তোকে দেখতে। আমি জানলাম না কেন, আর দেখা করে কেন আমার সাথে? শালা তুই তখন ঘুমিয়েছিলি। ও তাই বল। আচ্ছা তারপর কি হয়েছে? দেখা করতে আসে, কিন্তু তখন তুই ঘুমিয়েছিলি, তাই আমাকে জিজ্ঞেস করছিল তোর কি অবস্থা। আমি তখন হেসে হেসে কথা বলছিলাম, তখন সাদিয়া দেখে ফেলে, আর আমার সাথে অনেক ঝগড়া হয় এই ব্যাপার নিয়ে, আর আমি রাগের মাথায় সাদিয়াকে থাপ্পড় দিছি। তো সমস্যা কোথায়? আরে শালা, সাদিয়া কান্না করে মার কাছে গেছে, মা আমাকে নিশ্চিত কেলাবে। তাহলে তো ভালোই হবে, বিনা টিকেটে সিনেমা দেখতে পারবো। ফাজলামি করিস আমার সাথে? আচ্ছা সরি, এখন বল আমাকে কি করতে হবে? আসলে দোস্ত, তুই মা আর সাদিয়াকে একটু বোঝাবি প্লিজ। তুই এখন আমার রুম থেকে বের হয়ে সাদিয়ার রুমে যাবি, আর সাদিয়ার রাগ ভাঙানোর দায়িত্ব তোর। আমি আন্টিকে বোঝাবো। দোস্ত ভয় করছে, যদি আমাকে মারে তাহলে, ও অনেক রাগী। যা শালা, কিছু হবে না। ওকে বলে আমি সাদিয়ার রুমের দিকে গেলাম। জানি ও এখন রুমে বসে কান্না করছে, আল্লাহ জানে কি হয়। একে তো সিনিয়র, তার আবার চাচাতো বোন। রুমে গিয়ে দেখি কান্না করছে শুয়ে। কেন এসেছিস? যা তুই সাথীর কাছে যা। সরি, আর এমন হবে না, আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না, আর কথাও বলবো না। এবারের মতো মাফ করে দাও। তুই রুম থেকে বের হবি নাকি? না, আমি কখনো যাব না। তোকে তো বলে উঠে আমাকে ধরতে আসবে, তখন খাটের সাথে লেগে আমার উপরে পড়ে যায়, যার ফলে সাদিয়ার ঠোঁট আর আমার ঠোঁটগুলো এক হয়ে যায়। আমি সাদিয়ার ঠোঁটগুলো কিস করতে থাকি, আর সাদিয়া ছোটার জন্য চেষ্টা করছে, আমি ছাড়ছি না। এক সময় আমি সাদিয়াকে ছেড়ে দিলাম। কুত্তা, তুই আমারে কিস করলি কেন? আমার বউকে করছি, তাতে তোর কি? তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে? তোকে ভালোবাসবো না তো কাকে বাসবো? বলে সাদিয়ার কোমর ধরে নিজের কাছে নিয়ে আসলাম। তুই কেন বুঝিস না আমি তোকে ভালোবাসি? অন্য কারোর সাথে তোকে দেখতে পারি না আমি। তোর অবহেলাগুলো অনেক কষ্ট দেয়, আর আমি পারছি না। আর কখনো কষ্ট দেবো না, প্রমিস করছি। সত্যি তো? এখন চলো ডিনার করতে, বাবা এতক্ষণে চলে আসছে। আচ্ছা চলো। দাঁড়াও 1 মিনিট, তুমি মাকে কিছু বলছো? ইয়ে মানে হয়েছে কি, চাচিকে বলেছি তুমি আমার সাথে ঝগড়া করেছো আর বকা দিয়েছো, তাই আর কি। মা নিশ্চিত আমাকে কেলাবে। সমস্যা নেই, আমি আছি, কিচ্ছু হবে না। সেটাই তো ভয়। কি বললা?
আচ্ছা বাবা, সরি, চলো। তুমি যাও, আমি ইসমাইল ভাইকে ডাকছি। ওকে। ভাইয়া। আরে সাদিয়া আছে ভিতরে, সব ঠিকঠাক তো? চলেন, খাওয়ার জন্য চাচি ডাকছে। ওকে চলো। আঙ্কেল কি বাসায়? এতক্ষণে চলে আসছে মনে হয় খাবার টেবিলে। রাজ, এসব কি শুনছি? মা, আমি কিছু করি নাই। আমাকে ইশারা করছে কিন্তু বলার জন্য। আন্টি আসলে সাদিয়া এই রাতে বাইরে যেতে চেয়েছিল করতে, তাই তাদের মধ্যে একটু ঝগড়া হয়। তাছাড়া কিছুদিন আগে যা হলো এই পরিবারের উপর, তাই রাতে বাইরে যেতে চায় নাই, সেজন্যই যদি কিছু হয়। ও তাই বলি। রাজ, সাবধানে থাকিস আর সাদিয়াকে দেখে রাখিস। আঙ্কেল আসলে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলে কি বলতে চাস? সমস্যা নেই। তোমার কি কিছু লাগবে? বাবা আসলে অনেক কাজের চাপ, তাই সময় দিতে পারি নাই। আর তুমি যে উপকার করছো আমাদের জন্য, তা কখনো শোধ করতে পারবো না। আঙ্কেল এভাবে বলছেন কেন? আমি তো আপনার ছেলের মতোই। আমি আমার পরিবারকে বিপদে সাহায্য করবো না তা হয়? তাহলে কি যেন বলবা তুমি? আসলে আঙ্কেল আমার চিটাগাঙে একটা চাকরি হয়েছে, তাই বলতে চাচ্ছি সেখানে যাব। বাবা, এটা কেমন কথা? তুমি না বললা এটা তোমার নিজের পরিবার, আর আমরা কি তোমাকে কোনো কিছুতে কষ্ট দিচ্ছি যে চলে যাবা? না আন্টি, আপনাদের কাছে যে আদর আপ্যায়ন পাইছি তা কখনো পাইছি কিনা জানি না। তোমার না স্বপ্ন ছিল এই দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষকে সাহায্য করা, এই দেশকে অন্য দেশ থেকে এগিয়ে তুলতে? ভাইয়া, তুমি আমাদের ছেড়ে যেও না। আঙ্কেল সব স্বপ্ন কি পূরণ হয়? অবশ্যই হবে। বড় স্যার ফোন দিছিল, তোমরা 2 দিন পর ট্রেনিং এ যাচ্ছ, আর আমাদের বান্দরকে দেখে কিছু করতে পারি কিনা। বাবা, আমিও যাচ্ছি নাকি? হ্যাঁ, তোর জন্য ও আবেদন করছিল, তাই সরকারের সেটাই গ্রহণ করছে। আর 3 মাস তোদের ট্রেনিং করতে হবে। আঙ্কেল তাহলে আমরা যাচ্ছি? 2 দিন পরে। আসলে আঙ্কেল কিছুদিন ধরে আন্টির শরীরটা ভালো, একজনকে দরকার। আপনি বাইরে যান, কখন কি হয়। তাছাড়া আন্টি একা বাড়িতে, তাই বলছিলাম আন্টির সাথে যদি সাদিয়াকে রাখা যায় তাহলে কেমন হয়? ঠিক বলেছিস, আমি আর পারবো না, একা একা সংসার সামলাতে পারবো না। ঠিক আছে, আমি বড় ভাইকে বলে ওকে 3 মাসের জন্য থাকার জন্য বলবো। চাচু, আমি 3 মাস থাকবো না, আমারে রাখলে একেবারে এই বাড়িতে রাখতে হবে। ইসমাইল, ব্যাপারটা কি? আসলে আঙ্কেল হয়েছে কি, এই বাসায় তো একটা মেয়ে দরকার। তাছাড়া রাজকে বিয়ে দিয়ে দেন তাহলেই হয়। ওর মতো বান্দরকে বিয়ে করবে? আমি করব বলে ফেললাম। তাহলে তো হলো, ঘরের মেয়ে থাকলে সমস্যা নেই। বিয়ের কথা শুনে দুইজনই দৌড়ে রুমে চলে গেল। এভাবে দেখতে দেখতে যাওয়ার দিন চলে আসলো, মানে ট্রেনিংয়ে। আসার সময় সাদিয়া কান্নাকাটি করছিল, কারণ এতদিন রাজ থাকবে না তাই। আর এই কয়দিনের সাথে ম্যাডামের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। আমি আর রাজ চলে গেলাম ট্রেনিংয়ে। এবার চলুন আমার বাসায় কী হচ্ছে সেটা বলি। আমি বাড়ি থেকে চলে আসার পর আপুকে যখন আমাদের বাড়িতে আনা হয় তখনও কিছু জানে না। মা বাবাকে বললো, তারা বলে বাইরে গেছে। আর আমার তো ফোন বন্ধ, মানে আগে সিম কার্ডটা পরিবর্তন করে রাখছি যাতে আর ফোন দিতে বা আমার সাথে যোগাযোগ করতে না পারে। আমি চাই না তাদের জন্য কষ্টের কারণ হই। ইসমাইল কোথায়? বলতে পারবো না, আর আমার কোনো ছেলে নেই যে তার খোঁজ খবর নিতে হবে। সুমাইয়া, তুই বল, তুই না ওকে ভালোবাসিস? বল আমার ভাইয়া কোথায়? আমি ওকে ভালোবাসি না, আর ওর মতো একটা ধর্ষককে আমি কখনো ভালোবাসি না। আল্লাহ আমাকে বাঁচিয়েছে যে ওর হাত থেকে রক্ষা করে, তা না হলে কবে কখনো আমাকে ধর্ষণ করতো। হ্যাঁ মেঘলা, সুমাই ঠিক বলছে। তোমার ভাইকে আমি ভালো জানতাম, কিন্তু কখন গায়ে হলুদের দিন রাতে তোমার ভাই আমার বোনকে দর্শন করতে চেয়েছিল, কিন্তু আমরা সবাই তার আগে দরজা ভেঙে ভিতরে গিয়ে জান্নাতকে উদ্ধার করি। তা না হলে? তাছাড়া তুমি আমার বোনকে দেখে বিশ্বাস করছো না, ওই চোখের পানি কি তোমার বিশ্বাস করো না? আসলে এমন কিছু হবে তা কখনোই ভাবিনি। না, তোমরা সবাই মিথ্যে বলছো। আমার ভাই কখনো ধর্ষক হতে পারে না। আর সেজন্যই আমার এই বাড়ির মান সম্মান বাঁচাতে আমাদের সম্মান আর তোর বিয়ে কথা ভেবে ওকে চলে যেতে বলি। আমি কখনো তোমাদের কথা বিশ্বাস করি না, আর যদি আমার ভাই এমন কাজ না করে তাহলে আমি তোমাদেরকে কখনো ক্ষমা করব না। আমি আসছি বলে ইসমাইলের রুমে চলে আসলাম আর খোঁজাখুঁজি শুরু করলাম। হ্যাঁ, পেয়েছি, কারণ ওর রুমে একটা ক্যামেরা লাগানো আছে যা আমি আর ইসমাইল জানি। কিছুক্ষণ পর এই ক্যামেরা এখানে সব আছে, কি হয়েছিল সেদিন বোঝা যাবে। এখন কি হবে আমার? যদি এসব মিথ্যে হয় তাহলে ভাই আমাকে একদম মেরে ফেলবে। তাছাড়া স্মাইলকেও আমি তো একদম ঠিক নেই। ওই ক্যামেরা কোথায় ছিল?
এটা ইসমাইলের ঘরে লাগানো ছিল, আর সেদিন কি কি হয়েছে সেটাও জানতে পারবো বলে আমাদের ড্রয়িং রুমের টিভিটাতে ভিডিও রেকর্ডটা চালু করলাম। কিছুক্ষণ পর ভিডিও দেখে সবাই অবাক। ছি ছি, তুই আমার বোন হয়ে এমনটা করতে পারলি? দেখছো মা বাবা, আমি জানতাম আমার ভাই এমন কিছুই করবে না। মা ভিডিও দেখে অজ্ঞান হয়ে যায়। ভাইয়া, আমি ইচ্ছে করে এসব করিনি। আমি ইসমাইলকে ভালোবাসতাম, কিন্তু ও কখনো আমাকে সহ্য করতে পারতো না, তাই আমি এমন করেছি যেন তোমরা ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও। তুই এখনই এই বাসা থেকে বের হয়ে যা। যা, বাবা যদি জানতে পারে তাহলে তোকে কি করবে আল্লাহ জানে। আর আমার শ্বশুর বাড়িতে সবার সামনে ছোট করলি। তোমরা সবাই আমার ভাইকে এনে দাও প্লিজ। হে আমি কি করলাম? ইসমাইলকে বিশ্বাস করলে কি এমন হতো? ভিডিওতে সব দেখা গেলেও ইসমাইল কিছুই করে নাই। জান্নাত ইচ্ছে করে ওর গায়ের জামা ছিঁড়ছে। ইসমাইল কি আমাকে ক্ষমা করবে? আমার ছেলেকে আমার কাছে এনে দাও, তুমি তো সব করতে পারো। ইসমাইলকে এনে দাও আমার বুকে। বাবা, তুমি কেন এসব আমাকে আগে বলো নাই কেন? তাছাড়া এত দেরি হয়ে গেছে ইসমাইলকে। জেদি আর কানে আমাদের কাছে আসবে না। ইসমাইল অনেক জেদি বাবা। মা বাবা, আপনারা চিন্তা করবেন না, আমি আমার একটা পরিচিত পুলিশ কমিশনার আছে, তাকে বললে একটা ব্যবস্থা করে দেবে। তাড়াতাড়ি ফোন দিয়ে বল। জান্নাত, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তুমি ওকে বকছো কেন? আর ও তো ভুল করেছে তাই বলে এমন করবা? মেঘলা, তুমি ওকে ক্ষমা করে দিলা। আমি ওকে কখনো ক্ষমা করতাম না। ওর জন্য একটা পরিবারের সবাই কষ্টে পাচ্ছে, আর একটা ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল। জান্নাত, তুমি রুমে যাও। আমি আর রাজ তো ট্রেনিং করতে গিয়েছি, এদিকে পরিবারের সবাই আমাকে খুঁজছে, কিন্তু আমি তো দেশে নেই, বাইরে গিয়েছি ট্রেনিং করতে। আর আমরা যে কাজ করতে আইছি বা ট্রেনিং করছি তা একমাত্র ভিআইপিদের নিরাপত্তার জন্য, দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য, আমাদের জন্য। প্রায় 3 মাস পর, কিছুক্ষণ পর আমরা দেশে যাব, কারণ আমাদের ট্রেনিং শেষ। তাই আমি রাজ আমাদের স্যারদের কাছ থেকে দেখা করে আসলাম। আমাদের জন্য ঢাকা বিমানবন্দর সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই দেশে চলে আসলাম, আর আমাদেরকে নিরাপত্তার সখ্যে বাসায় নিয়ে আসা হয়েছে। কেমন আছিস বাবা? মা আলহামদুলিল্লাহ ভালো। আমি কিন্তু এখানে আছি। আরে বাবা, আয় বুকে আয়। এতক্ষণে আমার কথা মনে হলো আঙ্কেল? সাদিয়া কোথায় আম্মু? ও তো কলেজে গেছে, আসতে কিছুক্ষণ সময় লাগবে। আসতে না আসতেই শুরু করলি? শালা অনেকদিন দেখা হয় না, জানিস তো মনটা কেমন কেমন করছে। সেটা তো দেখছি। চল ফ্রেশ হয়ে ওর কলেজে যাব আর সারপ্রাইজ দেবো, কেমন হবে? সেই আইডিয়া, চল। ঠিক আছে, আগে ফ্রেশ হও, খাওয়া দাওয়া কর, তারপর। তারপর আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বের হলাম স্যারদের কলেজের উদ্দেশ্যে। কিন্তু কলেজে গিয়ে দেখলাম মাঠের মধ্যে অনেক ছাত্রছাত্রী। কিরে কি যেন দেখছে। আমরা গিয়ে দেখলাম তা বিশ্বাস করতে পারছে না। তাহলে কি রাজ